মাধ্যমিক স্তরে বার্ষিক পরীক্ষা ছাড়াই পরবর্তী ক্লাসে উত্তরণ, সহসা খুলছে না স্কুল। সারা দেশে নৌযান ধর্মঘট অব্যাহত, থমকে গেছে পণ্য পরিবহন। 40 লাখ টন অতিরিক্ত উৎপাদন সত্ত্বেও বেড়েছে আলুর দাম, পেছনে মধ্যস্বত্বভোগীরা, বললেন কৃষিমন্ত্রী। প্রণোদনার সুবিধা পাচ্ছে না ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা, আলাদা ব্যাংক চায় বিসিক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনার কারণে এবছর মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। মাধ্যমিক স্তরে ষষ্ঠ, সপ্তম, নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন হবে অ্যাসাইনমেন্টের ভিত্তিতে। দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা কবে হবে তা নিয়ে পরে জানানোর কথাও বলেন তিনি। তবে এক্ষুনি স্কুল কলেজ খোলা হবে না বলেও জানান মন্ত্রী। মাহমুদ হাসানের রিপোর্ট। করোনার কারণে গেল 7 মাস ধরে স্কুল বন্ধ, অনলাইনে ক্লাস চলছে। তবে পরীক্ষা এবং মূল্যায়ন নিয়ে ছিল নানা জটিলতা। এমন পরিস্থিতিতে ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার বিষয়ে অনলাইনে সংবাদ সম্মেলনে হাজির হন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। আমাদের ওয়েবসাইটেও সেই ব্যবস্থা রাখবো। তিনি জানান, এবছর স্কুল খুলছে না। পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবার জন্য বার্ষিক পরীক্ষার বদলে অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন হবে। 30 দিনে সম্পূর্ণ করা যায় এমন সিলেবাস দেয়া হবে শিক্ষার্থীদের। এবার কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না, 30 কর্মদিবসে সম্পন্ন করা যায় এমন একটি সিলেবাস প্রণয়ন করা হয়েছে। এনসিটিবি সেটি করেছে। এসএসসির আগে টেস্ট পরীক্ষার বিষয়েও জানানো হবে পরে। আগামী এইচএসসির জন্য কি হবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আবারও আমাদের কথা বলতাম। অ্যাসাইনমেন্ট সংগ্রহ, স্থানান্তরিত শিক্ষার্থীদের মূল্যায়ন এবং দুর্বলতা দূর করতেও কর্ম পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। যে তাদের কোথায় কোথায় দুর্বলতা আছে সেটি বুঝে আমরা পরবর্তী ক্লাসে তাদেরকে এগিয়ে নেবার জন্য আমাদের কি করণীয় সেটির জন্য মূলত এই মূল্যায়নটি। অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষা বাতিল হলেও তাদের দেয়া হবে সনদ। অষ্টম শ্রেণীতে একটি সনদ দেবার ব্যবস্থা আছে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বেতন ভাতা বাড়ানো সহ 15 দফা দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো নৌযান শ্রমিকদের ধর্মঘট চলছে। ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এবং 16টি ঘাটে পণ্য খালাস বন্ধ রয়েছে। বিভিন্ন ঘাটে আটকা পড়েছে পণ্যবাহী কয়েক হাজার লাইটারের জাহাজ। বন্ধ রয়েছে সারা দেশের নৌ চলাচল। সোমবার রাত 12টার পর থেকে এই ধর্মঘট শুরু হয়। ধর্মঘটে খুলনা, বরিশাল, ভোলা সহ বিভিন্ন স্থানে বিপাকে পড়েছেন যাত্রীরা। দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানায় আন্দোলনকারীরা। নিয়োগপত্র প্রদান, বেতন ভাতা বৃদ্ধি, খাদ্য ভাতা প্রদান, প্রভিডেন্ট ফান্ড গঠন সহ নৌপথে নাব্যতা রক্ষা এবং সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি ও পুলিশি নির্যাতন বন্ধেরও দাবি নৌ শ্রমিকদের। মূল দাবি হচ্ছে আমাদের 100% রেশন ভাতা যেটা, ওইটার জন্য আমাদের আজকের এই লাগাতার কর্মবিরতি। মালিকরা তারা সাংবাদিক সম্মেলন করে তারা আমাদের শ্রমিকদেরকে হুমকি দিচ্ছে। তারা বলছে আমাদের খাদ্য ভাতা তারা দেবে না এবং এমনকি আমাদের খোরাকি এবং বেতন তারা বন্ধ করে দেবে। আমাদের শ্রমিকের কান্দার আওয়াজ, আমাদের হাহাকার মালিক পক্ষ শুনে নাই। যত সময় আমাদের 11তম দাবি খোরাকি ভাতা না আসবে তত সময় আমাদের আন্দোলন চলবে। চাহিদার তুলনায় দেশে প্রায় 40 লাখ টন বেশি আলু উৎপাদন হয়েছে। তারপরও নতুন মৌসুম শুরুর ঠিক আগ মুহূর্তে রেকর্ড ছুঁয়েছে আলুর দাম। আর এক্ষেত্রে গত মার্চ, এপ্রিল, মে মাস সময়ে করোনায় কর্মহীন মানুষের মাঝে চাল ডালের পাশাপাশি বিপুল পরিমাণ আলু বিতরণের হওয়াকেও অন্যতম কারণ বলে মনে করছেন কৃষিমন্ত্রী। আর দরবৃদ্ধির জন্য মধ্যস্বত্বভোগীদের দায়ী করছে কৃষি বিভাগ। তহিদুর রহমানের রিপোর্ট। আলু অতি প্রয়োজনীয় একটি সবজি। গত কয়েক বছর 20 থেকে 30 টাকার মধ্যেই ছিল প্রতি কেজির দাম। তবে এবার চালের সাথে পাল্লা দিয়ে উঠে যায় 60 টাকা পর্যন্ত, অর্থাৎ ভালো মানের চালের দামকেও ছাড়িয়ে যায়। আর আলু খেয়ে ভাতের উপর চাপ কমানোর সুযোগও হাতছাড়া হয় নিম্নবিত্তের।
কৃষি বিভাগ বলছে গেল মৌসুমে দেশে আলুর উৎপাদন ছিল 1,09,00,000 টন আর চাহিদা 70 লাখ টনের মতো। এই হিসেবে দেশের আলুর উদ্বৃত্ত প্রায় 40 লাখ টন। আলুর বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। হিমাগার থেকে খুচরা পর্যন্ত মূল্য বেঁধে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। তবুও নিম্নবিত্তের নাগালে আসেনি আলুর দাম। খুচরা দোকানদাররা কাস্টমারের কাছে বিক্রি করবে আপনার 30 টাকা, কিন্তু সেখানে এখনও 50 টাকা করে বিক্রি করছে। মানে সাধারণ একজন শ্রমিকের জন্য এটা সম্ভব না। মালামাল মালা দাম, খারাপ মাল খারাপ দাম। বছরের শেষ দিকে প্রকৃত কৃষকের হাতে আলুর মজুদ খুব একটা নেই। বিষয়টি মাথায় রেখে বাজার ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের পরামর্শ কৃষি বিভাগের। মধ্যস্বত্বভোগীর কাছে না যে কৃষক যেন প্রকৃত তার পণ্যের মূল্য পায়, লাভজনক যেন সে তার ফসলটা যেন লাভজনক হয়, এ বিষয়টা ভেবে দেখা দরকার। 5 কেজি চাল, 1 কেজি ডাল, 1 লিটার তেল, সাথে 2 কেজি আলু। করোনার প্রাদুর্ভাবে দেশব্যাপী কর্মহীন মানুষের মাঝে বিতরণ করা খাদ্য সহায়তা প্যাকেজগুলো অনেকটা এমনই ছিল। সরকারি বেসরকারি পর্যায় থেকে লাখ লাখ পরিবার এমন সহায়তা পেয়েছে। এছাড়া বন্যার্থ মানুষ ও আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝেও এ ধরনের খাদ্য সহায়তা পৌঁছেছে বিভিন্ন পর্যায় থেকে। কৃষিমন্ত্রী বলছেন আলুর দর বৃদ্ধিতে এসব খাদ্য বান্ধব কর্মসূচিরও প্রভাব রয়েছে। বলছিলাম যে রোহিঙ্গাদেরকে বা বিদেশি যারা যে সাহায্য দেয়, আলুকে আমরা বলছিলাম আলু সাহায্য দেওয়ার জন্য। এই কারণেও আর কিছুটা গত বছর দাম পায় না, এই জন্য আলুর উৎপাদন কম হয়েছে। এই কারণে আলুর দামটা একটু অস্বাভাবিক বেশি। আমরা সঠিক বুঝতে পারছি না যে কিভাবে এটা মোকাবেলা করা। এদিকে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাজারে আসতে শুরু করবে নতুন আলু। তাই দ্রুতই দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বৃহৎ শিল্প সেবা খাতের ব্যবসায়ীরা প্রণোদনা প্যাকেজের প্রায় পুরোটাই পেয়ে গেছেন। এক্ষেত্রে বেশ পিছিয়ে ক্ষুদ্র, ছোট, মাঝারি খাতের উদ্যোক্তারা। এজন্য ব্যাংকগুলোর অনাগ্রহকেই দায়ী করছেন ব্যবসায়ী নেতারা। আর এই সমস্যা সমাধানে এসএমইর জন্য আলাদা ব্যাংক চায় বেসিক। তবে বিদ্যমান ব্যাংক ব্যবস্থার মাধ্যমে এ খাতে ঋণ সুবিধা বাড়ানো সম্ভব বলে মত অর্থনীতিবিদদের। মেহেদী হাসানের রিপোর্ট। কিভাবে আমরা এই অবস্থা মোকাবেলা করতে পারি সেই চিন্তা ভাবনা করে মানুষকে সহায়তা করার কতগুলি পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি। করোনা মহামারীতে দেশের অর্থনীতি সচল রাখতে কৃষিসহ ছোট বড় মাঝারি সব শ্রেণীর উদ্যোক্তাদের চলতি মূলধন সরবরাহের উদ্যোগ নেয় সরকার। দেয়া হয় 19টি প্যাকেজের আওতায় 1,05,000 কোটি টাকার আর্থিক প্রণোদনা। আমরা এই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছি। বাংলাদেশ ব্যাংক বলছে চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃহৎ শিল্প ও সেবা খাতের 30,000 কোটি টাকার প্যাকেজের 82% বেশি ছাড় হয়েছে। তবে 20,000 কোটি টাকা বরাদ্দ থাকলেও এখন পর্যন্ত 1/3 পাননি ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তারা। অর্থ ছাড়ে এই ধীরগতিতে হতাশ ব্যবসায়ী নেতারা। 20,000 কোটি টাকা এমএসএমইদের জন্য 20%-এর মতো ডিসবার্স হয়েছে। এগ্রিকালচারেও ডিসবার্সমেন্ট খুবই দুর্বল। সেন্ট্রাল ব্যাংক থেকে 50-50 ম্যাচিং ফান্ডের স্কিম করা হয়েছিল, তারপরেও এই দুটি খাতে ব্যাংকগুলোর অসহযোগিতা খুবই দুঃখজনক। দেশে ক্ষুদ্র, ছোট ও মাঝারি খাতে 77 লাখের বেশি প্রতিষ্ঠান রয়েছে। এর 99% পরিচালিত হয় ব্যক্তি উদ্যোগে। মোট কর্মসংস্থানের অর্ধেক এ খাতের দখলে, এমন তথ্য বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট বিল্ডের। তবুও ঋণ সুবিধার বাইরে থাকেন এ খাতের 60% বেশি উদ্যোক্তা। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক বলছে এসএমইতে ঋণ প্রবাহ সহজ ও গতিশীল করতে একটি বিশেষায়িত ব্যাংক জরুরি। এসএমই ব্যাংক আমার নীতিমালায় আছে। আমি যদি পারমিশন পেয়ে যাই, ইনশাআল্লাহ একটা ব্যাংক পরিচালনা করার দক্ষতা আমার কিন্তু আছে। যেহেতু আমি মাইক্রো ক্রেডিট করি, আমার প্রতিটা জেলাতে তো আমার ক্রেডিট প্রোগ্রাম আছে। অর্থনীতিবিদরা বলছেন বিদ্যমান ব্যাংক ব্যবস্থাকেই এসএমই বান্ধব করা সম্ভব। ব্যাংকগুলোকে যদি মনিটর করতে পারি, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদেরকে ঋণ দিলে তাদেরকে যদি স্পেশাল সুবিধা দিতে পারি, তাহলে সেটা সম্ভব। একটা স্পেশালাইজড ব্যাংক করে আমি মনে করি যে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা বিষয়টা এত বেশি ভাস্ট, এত বেশি বিভিন্ন ক্ষেত্র এটার সাথে জড়িত, বিভিন্ন এলাকায় এরা জড়িত, কাজেই সেইখানে এটা খুব ডিফিকাল্ট হবে। সর্বাধিক কর্মসংস্থান ও ব্যক্তি উদ্যোগ নির্ভর হয় এসএমই খাতের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছে বিরতি, যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রামুতে রাতের অন্ধকারে পাহাড় কাটার সময় মাটি ধসে 2 শ্রমিক নিহত। আমন্ত্রণ আবারও দুপুর 2:21 সংবাদ। রাজধানী তেজগাঁওয়ে অ্যাপেক্স টাওয়ার কারখানায় মধ্যরাতে আগুন লাগে। প্রায় 2 ঘন্টা চেষ্টার পর তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট।
প্রত্যক্ষদর্শীরা জানায় বুধবার রাত ৩টার দিকে টায়ার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। পরে আরও ৭টি ইউনিট যোগ হয়ে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। ওই কোনার টিকায় আপনার পুরাটা ফ্যাক্টরি হয়ে গেছে। কারণ হওয়ার কারণটা হলো এটা কেমিক্যাল আছে, আপনার ফোম তৈরি করে টায়ার, তো পুরো ফ্যাক্টরিটার ভিতরে টায়ার। ফ্যাক্টরির ভিতরে পুরো কোনো পরিকল্পনাই ছিল না। এখানে স্টোর ছিল, মেশিনপত্র ছিল, বিভিন্ন জায়গায় পার্টিশন দিয়ে বিভিন্ন রকম মালামাল রাখা ছিল। এবার শারদীয় দুর্গোৎসবে সন্ধ্যা আরতির পর কোনো ভক্ত দর্শনার্থীকে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মলকান্তি দত্ত। আর ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ মনির হোসেন বলেন, এবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির ঘিরে 4 স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। প্রতিটা ইন আউটে আর্চওয়ে থাকবে, প্রতিটা মানুষ স্ক্রিনিং হয়ে ঢুকে তারপরে হচ্ছে তারা এখানে পূজা অর্চনা বা এখানে পরিদর্শন করে আউট গেট দিয়ে বের হয়ে যাবে। কক্সবাজারের রামুতে রাতের অন্ধকারে অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি ধসে 2 শ্রমিক নিহত হয়েছে। উপজেলার কাউয়াখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনার ঝর্ণা ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন উখিয়ার ঘোনা স্কুলপাড়ার আলী আহমদ ও লট উখিয়ার ঘোনার মুজিবুর রহমান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রমিক দিয়ে রাতের অন্ধকারে পাহাড় কেটে নিজের জায়গা ভরাট করছিলেন ভূতপাড়ার শামসুল আলম। মাটি কাটার সময় পাহাড়ের একটি অংশ ধসে শ্রমিকদের উপরে পড়ে। এতে ঘটনাস্থলে আলী আহমদ ও মুজিবুর রহমানের মৃত্যু হয়। এই ঘটনায় রফিক নামের আরও একজন আহত হয়েছে। ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছে আরও একবার। মাধ্যমিক স্তরে বার্ষিক পরীক্ষা ছাড়াই পরবর্তী ক্লাসে উত্তরণ, সহসা খুলছে না স্কুল। সারা দেশে নৌযান ধর্মঘট অব্যাহত, থমকে গেছে পণ্য পরিবহন। 40 লাখ টন অতিরিক্ত উৎপাদন সত্ত্বেও বেড়েছে আলুর দাম, পেছনে মধ্যস্বত্বভোগীরা বললেন কৃষিমন্ত্রী। প্রণোদনার সুবিধা পাচ্ছে না ক্ষুদ্র মাছের ব্যবসায়ীরা, আলাদা ব্যাংক চায় বিসিক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর, ভিজিট করুন ekushe-tv.com এর ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24। অনলাইনে 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ এলো। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশে সঙ্গে থাকুন।